আলিপুর আবহাওয়া দপ্তরে এসে কখনো কি দেখেছেন কিভাবে বৃষ্টি মাপা হয়, কিভাবে আরও অনেক পরিমাপ নেওয়া হয়? আমরা তো শুনে আবার ভুলে যাই বা বুঝতে পারি না এর পেছনে যে কত কিছু কাজ করতে হয়। পর্যবেক্ষণ আছে, নিয়মিত পর্যবেক্ষণ আছে, মাইনুট অবজারভেশন যাকে বলা যায়। তো চলুন আজকে আলিপুর আবহাওয়া দপ্তরে এসে স্বয়ং অধিকর্তার সঙ্গে ঘুরে দেখি এখানকার অবজারভেটরি কীভাবে কাজ করা হয়। যেহেতু 24 ঘন্টা অবজারভেশন নিতে হয়, সেজন্য একটা মানুষ তো 24 ঘন্টা কাজ করতে পারে না। এই জন্য অবজারভেশন ডিউটিটাকে রোস্টারে করা হয় আর কি। বিভিন্ন দেশে আমাদের রোস্টার যেরকম আছে, যেমন ইনি হচ্ছেন আমার অফিসের একজন অবজারভেটরির একজন কর্মী, এনার নাম মুকুন্দরাম নস্কর। ইনি এই মুহূর্তে মর্নিং ডিউটিতে ইনি এসেছেন। এনার ডিউটি সকাল 7টায়। ইনি এই শিফটে আছেন, মিস্টার মুকুন্দরাম নস্কর। এবারে আসুন, এবারে দেখায় আমাদের অবজারভেশন। এটা হচ্ছে আমাদের অবজারভেশন অফিস। এই অফিসের ইনচার্জ হচ্ছেন মিস্টার সৌমেন। এটা হচ্ছে আমাদের অবজারভেশন অফিস। এই অফিসের ইনচার্জ হচ্ছেন মিস্টার সৌমেন কুন্ডু। উনি একজন আবহাওয়াবিদ। আসুন এদিকে, এই দেখুন অবজারভেশন অফিস। এই অবজারভেশন অফিসের মধ্যে এনারা আছে, এনারা সকলে বৈজ্ঞানিক সহায়ক। এনারা আছেন, এরা এই যে যত অবজারভেশন নেওয়া হচ্ছে, এনারা যেমন অবজারভেশন নেন, অবজারভেশনগুলোকে নিয়ে সিস্টেমেটিক্যালি ট্যাবুলেট করে সব জায়গাতে এনারা পাঠাচ্ছেন, এনারা দুজনে, ঠিক আছে। এবং এখানে দেখছেন অনেক সিস্টেম রয়েছে, রেগুলারলি এনারা এখানে আপডেট করে, এগুলো সব 24 আওয়ার্স চলছে আর কি। তো এবারে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের অবজারভেশন ফিল্ডে, এবং তার সাথে আমি অনুরোধ করব আমার একে যে কী করে বিভিন্ন জায়গায় অবজারভেশন নেওয়া হয় সেটা একটু দেখাবার জন্য। আসুন। অবজারভেশন ফিল্ড, এই অবজারভেশন ফিল্ডে দেখেছেন অবজারভেশন নিতে যাতে আমাদের অসুবিধে না হয়, অবজারভেশন এরকম ফুটপাথ বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে বৃষ্টি হলেও যাতে করে আমাদের অবজারভেশন কাজ যেন কোনো ব্যাহত না হয়। এবারে এই অবজারভেশনের এটাকে আমরা বলি অবজারভেটরি, পুরো অবজারভেটরি ফিল্ড। এটা বেশ দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো, যে একদম শুধু পুরনো নয়, এটা হচ্ছে WMO রেকগনাইজ, 100 বছরের থেকেও বেশি এখানে ইয়ে আছে। ইট ইজ নট অনলি পুরনো, এবং এখানে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আছে। এই যে দেখুন, এই যে একটা ইনস্ট্রুমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইনস্ট্রুমেন্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্যান এভাপোরেটোমিটার। প্যান এভাপোরেটোমিটার। এখানে দেখেছেন জল রাখা রয়েছে, দেখেছেন তো, জল একটা মাপ করে রাখা হয়েছে। এবং রেগুলার যখন ওনারা অবজারভেশন নেন তখন ওনারা দেখেন কতটা জল লস হয়েছে। ওই যে জলটা লস হয়েছে ওটা হচ্ছে এভাপোরেশনের একটা মাপ। মানে তার মানে কি, ইনডাইরেক্টলি এটা বাতাসে জলীয় বাষ্পের একটা পরিমাপের একটা আপনার বলতে পারেন মেজার, ঠিক তো। তো এটাকে বলে প্যান এটাকে এখানে এভাপোরেশনটা হচ্ছে একটা ন্যাচারাল এভাপোরেশন। যে এভাপোরেশনের রেটটা বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রকম হয়। যদি অ্যাটমসফিয়ার খুব শুষ্ক থাকে, যেমন শীতকালে খুব ফটাফট এটা শুকিয়ে যাবে, কিন্তু বর্ষাকালে শুকোতে একটু সময় লাগবে। ঠিক বলেছি তো, বর্ষাকালে শুকোতে একটু সময় লাগবে। এবার আসুন। হ্যাঁ, এটা হচ্ছে একটা রেন গেজ, মানে রেনটা অটোমেটিকভাবে সেলফ মাপা হয়। তো এটাকে বলে সেলফ রেকর্ডিং রেন গেজ। মানে কত বৃষ্টি হয়েছে, কত বৃষ্টি হয়েছে এটা অটোমেটিক, এটা এখানে মেজার করা হয়। ওখানে আমরা যে একটা রেন গেজ আছে সেলফ, এটা হচ্ছে আপনার ওখানে যে রেনটা না, ওখানে আমরা ধরুন একটা সার্টেন ঘন্টার পর মাপবো। এবারে মনে করুন কেউ যদি হঠাৎ করে জানতে চাইলো যে অমুক সময় থেকে অমুক সময়ের মধ্যে কত রেন হয়েছে, সেটার জন্য ঠিক বলছি তো, সেলফ রেকর্ডিং রেন গেজে ওখানে টাইম আছে। ওটার এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে রেনফল ইন মিলিমিটার। এবারে আমি ওই টাইমটা যদি দেখিয়ে দিতে পারি, তার একটা গ্রাফ দেখুন, এই দেখুন এটা হচ্ছে তার একটা গ্রাফ। এই দেখুন, কেউ যদি জানতে চায় রেকর্ডিং রেন গেজের এই যে আপনার চার্ট, এটাকে এইগুলোকে বলে চার্ট বলে তো, তাই না? এগুলো চার্ট। এই চার্টটা থেকে দেখুন প্রতি ঘন্টাতে যে কোনো মুহূর্তে কত রেনফল হচ্ছে সেটা মেজার করা হয়। এবারে মনে করুন আমি যদি জানতে চাই দিনে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে, সেই টাইম ইন্টারভ্যালটা মেবি ভেরি স্মল, মেবি এ ফিউ আওয়ার্স, 1 ঘন্টা বা 2 ঘন্টা, ওই সময় আলিপুরে কত বৃষ্টিপাত হয়েছে সেটার জন্য আমরা এটাকে রেফার করতে পারি। ফর এক্সাম্পল, এই যে আমি ছবিটা দেখাচ্ছি, দেখুন অন্য সময় কিন্তু কোনো বৃষ্টি নেই, এই দেখুন সোজা এখানে মাত্র এইরকমটা প্রায়, কিন্তু এই যে সময়টাকে দেখেছেন ট্যাট করে উঠে গেছে, দেখেছেন এখানে, এর থেকে বোঝা যাচ্ছে ওই সময়টাতে একটা হেভি রেনফল স্পেল গেছে। এখানে 4টে থার্মোমিটার আছে,
যেমন এরম যেমন লেখা আছে এই অর্ডারেই আছে, এইটা ড্রাই বাল্ব, এটা ম্যাক্সিমাম থার্মোমিটার, এটা মিনিমাম থার্মোমিটার, এটা ওয়েট বাল্ব। ড্রাই বাল্বটা আমাদের নর্মাল থার্মোমিটারের মতোই হয়, এটা হচ্ছে কারেন্ট অ্যাটমসফেরিক মানে কত ড্রাইভার বলি, এইটা হচ্ছে স্পেসিফিক ম্যাক্সিমাম মাপার জন্যে, মানে যদি টেম্পারেচার আপ ডাউন করে তো কখনো যে সবসময় বাড়তে থাকবে না, যখন একবার বেড়ে গেল কিন্তু এটা নিচে নামবে না। সিমিলারলি এটা হচ্ছে মিনিমাম, এটাও ঠিক রিভার্স ওয়েতে কাজ করে, উঠবে না, ধরুন একবার কমলে। ওই যে আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার যেগুলো ডিসপ্লে করে, ম্যাক্সিমাম টেম্পারেচার মাপা এই থার্মোমিটারটা দিয়ে, ঠিক আছে। আর মিনিমাম টেম্পারেচার যেটা দিই সেটা দিয়ে এটা দিয়ে মাপা হয়। তারপর বলুন এটা কি? এটা হচ্ছে ওয়েট বাল্ব, এটাও সিমিলারই ড্রাই বাল্বের মতোই। এখানে একটা মাসলিন ক্লথ আছে, এর মধ্যে ওয়াটার আছে। তো এখানে কি হয়, এই মাসলিন ক্লথটা দিয়ে এটা যেহেতু ওয়েট হয়ে থাকে, তো এটা হচ্ছে ড্রাই মানে অ্যাম্বিয়েন্টের একটা ওয়েট ইকুইভ্যালেন্ট, ওয়াটার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার। তো এটার পারপাস হচ্ছে ড্রাই বাল্ব আর ওয়েট বাল্বের কম্বিনেশনে আমাদের একটা ফর্মুলা আছে, সেখান থেকে আমরা রিলেটিভ হিউমিডিটি ক্যালকুলেট করি ডাইরেক্টলি। মানে এই দুটো ফর্মুলা, এই দুটো ভ্যালু ইউজ করে আমরা ডাইরেক্টলি রিলেটিভ হিউমিডিটি ক্যালকুলেট করতে পারি। ব্যাপারটা যে এটা তো ঘটনা যে আমাদের অ্যাটমসফিয়ার কখনোই 100% ড্রাই নয়। এই যে তাপমাত্রা, এই যে আপনি থার্মোমিটারটা দেখছেন, এটা হচ্ছে কি যে এটা হচ্ছে ড্রাই এয়ারের টেম্পারেচার আর কি, মানে কনসিডারিং দ্যাট আমাদের অ্যাটমসফিয়ারটা ড্রাই। কিন্তু কথা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার তো ড্রাই নয়, অ্যাটমসফিয়ারে তো সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েট আছে না। এবারে কথা হচ্ছে যদি ওয়াটার ভেপার থাকে, ওয়াটার ভেপার থাকলে আলটিমেটলি কী হয়, ওয়াটার ভেপারটা আপনার স্যাচুরেটেড হয়, যদি স্যাচুরেটেড হয় তারপরে কনডেনসেশন হয়, এবং তার সাথে কিছু লেটেন্ট হিটের কিছু রিলেশন আছে। তার মানে ওই হিটটাও আমরা অ্যাকোমোডেট করতে পারবো আর কি এই ওয়েট বাল্ব টেম্পারেচারে। আর ইনি যেটা বললেন ভেরি কারেক্টলি বললেন, ওয়েট বাল্ব টেম্পারেচার এবং ড্রাই বাল্ব টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচার বার করা হয়, যেটাকে আমরা বলি ডিউ পয়েন্ট টেম্পারেচার। যে তাপমাত্রায় শিশির তৈরি হয়, শিশিরাঙ্ক যেটাকে বলি আমরা বলি, শিশিরাঙ্ক বলে ডিউ পয়েন্ট, ঠিক তো, তাই তো, ডিউ পয়েন্ট টেম্পারেচার। আর ডিউ পয়েন্ট টেম্পারেচার এবং ড্রাই বাল্ব টেম্পারেচার এই দুটি তথ্য ইউজ করে আমরা রিলেটিভ হিউমিডিটিটা বার করি, যেটা আমরা রোজ করি। সেই ক্যালকুলেশনগুলি কিন্তু এনারা প্রতিদিন অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত মেধার সাথে মেটিকুলাসলি তারা এগুলো ক্যালকুলেশন করে। ধরুন আপনারা একটু আগে অটোমেটিক ওয়েদার চার্ট দেখলেন না, অটোমেটিক রেন গেজ ওই যে চার্ট দেখালেন, ওটার উদ্দেশ্য কী, যে কোনো মুহূর্তে, দিনের যে কোনো মুহূর্তে রেনফল কত হয়েছে। ঠিক একই রকমভাবে ইনি যেটা বলছেন থার্মোগ্রাফে, যে দিনের যে কোনো একটা মুহূর্তে, মনে করুন আজকে আপনি যদি জানতে চান আজকে সকাল 11:30টাতে কত তাপমাত্রা ছিল, সেটা আপনি ওই গ্রাফ থেকে আমরা পেয়ে যেতে পারি। তো এই হেয়ার হাইগ্রোগ্রাফেও আমরা এখানে এক্স অ্যাক্সিস বরাবর টাইমটাকে প্লট করেছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রিলেটিভ হিউমিডিটিটাকে প্লট করেছি। আমাদের যে রিলেটিভ হিউমিডিটি সেটা আমরা পার্সেন্টেজে মেজার করি, 0 to 100%। তো কখন কোন টাইমে কত রিলেটিভ হিউমিডিটি আছে এটা আমরা এই নিপটা রয়েছে, এটা কন্টিনিউয়াস মনিটর করতে থাকি, এবং এখান থেকেও আমরা রিলেটিভ হিউমিডিটিটা পাই। আর ওই যে ওখান থেকে আমরা ড্রাই বাল্ব ওয়েট বাল্ব টেম্পারেচার যেটা দেখলাম, ওখান থেকে আমরা ক্যালকুলেট করে রিলেটিভ হিউমিডিটিটা পেয়ে যাই। একটা ঘোড়ার চুল আছে মনে করুন, যেই ধরুন একটুখানি বেড়ে গেল, লুজ হয়ে গেল, যে শর্ট হয়ে গেল, টান পড়বে টাক টাক। এটা হচ্ছে আমাদের অর্ডিনারি রেন গেজ। তো এখানে যখন বৃষ্টিপাত হয় তখন রেনটা এখানে কালেক্ট করা হয়। তো কালেক্ট হয়ে যাওয়ার পর যখন আমরা রেগুলার অবজারভেশন নিতে আসি, মানে আমাদের যে টাইমে অবজারভেশন নেওয়া হয়, তো সেই টাইমে আমরা এইটা থেকে ওয়াটারটাকে কালেক্ট, হ্যাঁ ভেতরে একটা আমাদের রয়েছে, মানে ওয়াটার অ্যাকুমুলেশন মানে কালেক্ট করার জন্য একটা জার রয়েছে। তো এই জারে যতটা জল অ্যাকুমুলেট হয়েছে, তো সেটা আমরা নিয়ে ওই আমাদের অবজারভেটরিতে একটা মেজারিং সিলিন্ডার রয়েছে, তো সিলিন্ডার থেকে আমরা ওটা ক্যালকুলেট করি যে কতটা বৃষ্টিপাত হয়েছে ওই টাইম ফ্রেমে। 3 না 76.3 ইত্যাদি ইত্যাদি, সেটা এইভাবে এখানে করা হয় আর কি, ম্যানুয়ালটা এইভাবে করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেলফ রেকর্ডিং রেন গেজ। তো এখানে আমাদের কন্টিনিউয়াস যে রেনটা মনিটর করা হয়, যে কোন সময়ে কতটা রেন হয়েছে, ওখানে আমরা টোটালটা পাবো। এখানে কোন টাইমে কতটা রেন হয়েছে সেটা আমরা এখানে পেয়ে যাব। 3 ঘন্টায় কতটা হচ্ছে আমাদের অবজারভেশন টাইমে, আর এখানে যে কোনো মুহূর্তে কত হলো, এই যেটা ওইখানেও ইনস্ট্রুমেন্টটা দেখলেন, কিন্তু ওটা হচ্ছে সেন্সার বেসড,
ওটা হচ্ছে সেন্সার বেস, এটা সেন্সার বেস নয়, হ্যাঁ, এটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম একটা। মানে অনেকটা যে ভূমিকম্পের রিক্টার স্কেল যেমন, অনেকটা, একদমই তাই, একদমই তাই, একদমই তাই। যত বৃষ্টি হচ্ছে সেটা তো আপনার ওখানে লিভার সিস্টেম, ওগুলো সব লিভার টিভার আছে, বেসিক্যালি লিভার সিস্টেম আপনার। দেখা নেবে না, দেখুন আস্তে, দেখুন এটা হচ্ছে ড্রাম, এটাকে বলে ড্রাম, আর ড্রামে এটা হচ্ছে চার্ট লাগিয়ে দেয়। দেখুন প্রত্যেক দিন চার্ট লাগানো, ওখানে দেখুন একদম দিয়ে দেওয়া হয় যে কটার সময় চার্ট লাগানো হলো, কখন চার্ট রিমুভ হচ্ছে, সমস্ত লাগে। এবং যখন যেমন বৃষ্টি হবে, দেখুন এটা যে পেন আছে, দেখেছেন এটা পেন, এবং ওই পেনের কালি শেষ হলে এখান থেকে কালি পর্যন্ত দেওয়া হয়, ঠিক আছে। এবার এরম এরম করে এটা আপনার যেমন যেমন বৃষ্টি হবে, হ্যাঁ, যখনই এটা 10 mm হয়ে যাবে তখনই এই ওয়াটার যেটা এর মধ্যে রয়েছে মানে, তো সেটা সাইফোনিংয়ের মাধ্যমে আবার বেরিয়ে যাবে, আর এই নিফেলটা 10 থেকে আবার 0-তে চলে আসবে, দিয়ে আবার বৃষ্টিপাত হবে, তো আবার উঠবে। হাইড্রোলিকে যেমন প্রেসারটা কমে গেল, জলটা বেরিয়ে গেল, ওটা আবার নিপটা আবার নিচে চলে যাবে। আমরা বুঝতে পারছেন তো, যতটা ভাবেন বা আমরা ভাবি ততটা কিন্তু সহজ নয়। সুতরাং বুঝতেই পারলেন যে এই যে কত তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা কত, বৃষ্টি কতটা হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ কতটা, এই সমস্ত কিছু এরকম চুটকি মারলেই হয়ে গেল এমনটা নয়। 24x7, 24 ঘন্টা 7 দিন ভোর থেকে শুরু করে এইরকমভাবেই আবহাওয়া দপ্তরের যিনি প্রধান তিনি রয়েছেন, তার সঙ্গে তার টিম আবহাওয়া বিজ্ঞানীরা কাজ করেন, আর এরকমভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে গ্রাফ মিলিয়ে অঙ্ক কষে তারপরে বের করতে হয়। সুতরাং অত সোজা নয়, আর সে কারণেই এতটা অ্যাকিউরেট হয়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।